রাতের বেলা স্বপ্ন তো আমার চোখে চোখে ভাসে যে আমার কাছে সোহেল মামা দাঁড়ায় রয়েছে এমন লাগে। ওই সময় প্লাস 100% গুম করছে। আর যদি স্বৈরাচার সরকার যদি দেশে থাকতো, আমার ভাইয়ের আমি ছবিটাও পেতাম না। আমি আড্ডা পারলাম না, মারি দিতে পারলাম না, শুইতে পারলাম না, ধরতে খালি মা কয়ে গর্তন বাইরে আর তো ফিরলো না। আমার ভাই 18 জুলাই পুলিশের গুলিতে কাজলা মহাসড়কে নিহত হন। আমার ভাইয়ের শেষ দেখাটাও আমরা দেখতে পারি নাই, এক মুঠো কবরে মাটিও দিতে পারি নাই। আমার ডাক্তার 3 বছর ধরে আমি অসুস্থ। এই 3 বছর ধরে আমার ডাক্তার কাছে নেয় আর ওই নিত ওই আর তোর স্বামী সব ওই নাই। এখন আমার ঘরের মধ্যে আমার অসুখ হইলে মনে করে আমি সুস্থ, আমি কেউ বলি না। আমার ঘরের মধ্যে মনে করি এই ছেলের মতন হাসি খুশি, এই ছেলের মতন কোনো উজ্জ্বল কেউ নাই। একটা ফকির দেখলে ধরে লইছে মা খাওয়ার দাও, একটা পাগল দেখলে ধরে আনছে, রাস্তায় একটা অসহায় মানুষ দেখলে ধরে আনছে। এই ছেলের আমার কি কারণে মারলো, কোন ইয়ে নিয়ে মারলো আমি তো নিজেই করতে পারি না। কেউ সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, মহল্লা মানুষের সাথেও খারাপ ব্যবহার করে নাই। সবাই মানে ওর কথাটা জিজ্ঞাসা করতে পারেন আপনারা, আমাকে ছাড়াও জিজ্ঞাসা করতে পারেন। সাইডে যারা দোকানদার আছে, যারা মানুষ আশেপাশে যারা আছে, তাও কাছে তদন্ত করে জিজ্ঞাসা করতে পারেন যে এই ছেলেটা কেমন ছেলে ছিল। আর যা ছেলেটা ঘর তুলতে বেরিয়ে গেল, কী জন্যে বেরিয়ে গেল, এই জিনিসটাই আমি বলতে পারলাম না। সারাদিন আমার কাছে শুয়ে রইল ছেলে, পার কাছে শুয়ে রইল, শয়তানি মতানি করতেছে। আমার মারে কয় আমি মরে গেলে মারি দিতার মনে, এবং সময় অনেক শয়তানি করলো। কইরা তুইরা মাছ বাজতেছি, কয় মা আমি মাছ দুইটা মাছ দাও আমি বাজিয়া খাইয়ে যাই। কই যাবি? কয় আমি এই চার দোকানে যাবি। নিজের আদা নিজে মাছ বাইজা তারপর নিয়ে খাইলাম। কি তুই রাত্রে খাবি না, দুইটা খাস? কয় না আমি রাত্রে অন্য তরকারি দেখাম, ওই দুইটা মাছ আমি খাই। তো খাইয়া কইয়া লাস্টে দিয়া কয় আমি এই সামনে চার দোকান থেকে আসি। আমি কই চার দোকান যাবি কি লেগা? কয় একটু যাইমু। তারপর ওই যে আমার ভাইয়া সিরিয়াগুলি ভাইয়ের পোলা খাইছে, হ্যাঁ কইতেছে কি মা আমি ওর যাই একটু দেখে হিয়া, নানি নানি হারা যাইতেছে আমিও যাই। আমি কিন্তু যা দেখে গা, দেখে আর কোনো হানে যাইস না, এখন আর কোনো জায়গায় যাইম না। এই যে ঘর থেকে বাইরে আইজে বাইরে লোক কাইরে লোক আর ফিরে নাই। রাত সারা রাত আমরা দরজা মূল্যে বয়ে রইলাম। বারে বারে আমার মাজার ছিলাইয়া ফোন দেয়, কো লাস্টে দেখে ফোন দিয়া পাই না সকাল ভোরে আজান দিছে মতো বিচ্ছিতে বেরিলাম। সব জায়গায় বন্ধু বান্ধব যারা যারা আছে সবার কাছে যাই বিচ্ছিলাম, পেলাম না। তো সবাই কয় ও আইসা পড়বো, সবাই কয় যায় নাই কোনো জায়গায়, ও আসবো। আসলো না, সেদিন গেল গা। এর পরের দিনও সবাই কয় ওনারে আছে থানা চুনায় মনে হয় আটকন আছে, ও আইব। সে সময় আইলো না। 2 দিন পরে আমার ছেলে ওই মাজার ছেলে বিচিতে নামলো। নামবার থানায় থুনায় কোনো জায়গায় বাদ রাখেনি, সব জায়গায় বিছিয়েছে। মর্গে যেয়া বিছিয়েছে, মর্গে যেয়া বিছিয়েছে। একদিনের মধ্যে মনে হয় 2-3বারও যাইতো। হ্যাঁ সকালে যাই আইতো, আবার গুলাতে বিকেলবেলা যাইতো গা, এগুলা করছে। তার ওর খবরই পেলাম না। এরকম করতে করতে অনেক দিন সবাই বিচিতে আমরা নামলাম, কোনো খবর পাই না। 1 মাস 4 দিন পরে একটা ছবি আপনার 21শে আগস্ট, মানে 1 মাস 4 দিন পর 21শে আগস্ট একটা ফোন আসতো সন্ধ্যার সময়। তো আমরা বসে রয়েছি বাসায়, সে ফোন দিয়ে বলতেছে ভাইয়া এমন এমন আমরা ঢাকা মেডিকেল গেছিলাম, তো 42 লাশের কয়েকটা ছবি দেখছি। তো ফোনের ভেতরে মানে ওখানে যে কর্মকর্তা ওনার ফোনের ভেতরে কয়েকটা ছবি দেখছি। ওই ছবির ভেতরে আপনার ভাইয়ের মতো সেম একজনের ছবি দেখছি, চেহারাটা অনেক ফুল্লা রয়েছে আর অবস্থা অনেক খারাপ, আপনার ভাইয়ের সাথে অনেকটা মিলে। আমি তো আপনার ভাইয়ের ছবি দেখছি। তো এই পর্যায়ে আমরা বিশ্বাস করি না, কথাটা বিশ্বাস করি না। কারণ কি এই পর্যায়ে অনেক পর্যায়ে আপনার এই কয়দিনের ভেতরে আমাদের নানান ধরনের প্রতারক চক্র ফোন দিছিল, এই করছে ওই করছে। পরে আমরা ছবি চাইছি আর আমাদের কোনো ইয়া নেই, মানে টাকা পয়সা চায়,
ছবি চাইছি আর আমাদের কোনো ইয়া নাই, সেনাবাহিনীর সাহায্য আমাদের ফোন দিছিল, তারা কারা বিশ্বাস করুন। তো তার পরবর্তীতে ভাইয়ারে বললাম যে ভাই তুমি যাও আগে, যা ছবিটা সংগ্রহ করে নিয়ে আসো। পরে ভাইয়া যখন ছবিটা সংগ্রহ করে নিয়ে আসে, দেখি মানে প্রথমত বিশ্বাস করতে হয় না যে এটা আমার ভাই। এমন অবস্থা যে একবার বলি আমার ভাই, একবার বলি আমার ভাই না, মানে চেহারা ফিল্লা গেছে, চেহারা কি বুঝা যেতেছে না, মানে আবার একবার বলি বুঝা যায়, একবার বলি বুঝা যায় না, মানে যে দেখবে উনি আর কি একবার বলবে হয়, একবার বলবে না। শাহবাগ থানায় জিটি নাম্বার 1359, অজ্ঞাত 28, আর কবর দেওয়া হয়েছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। ওনারা 23শে জুলাই ঢাকা মেডিকেলতে নিয়ে আসছে, 24শে জুলাই দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। তো আমরা শাহবাগ থানায় একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে শাহবাগ থানায় গেলাম। শাহবাগ থানায় যাওয়ার পর ওখানে যে আর কি কর্মকর্তা ছিল, তো ওনার কাছে গেছি, যাওয়ার পর ডাইরেক্ট বললাম যে অজ্ঞাত কাটায় জিটি নাম্বার 1359, এটার বেয়ারিস সার্টিফিকেটটা আমাদের দেখান। তো ওরা বললো যে আপনারা কি? আমি কি তার ফ্যামিলি? আমার ভাই অজ্ঞাতক না, আমি আমার ভাইয়ের ফ্যামিলি। আমরা কাজলা মহাসড়কে 18 জুলাই ওই রাতে আর কি টর্চার করছে, টর্চার করার পর গুলি করার পর ছাত্ররা নাকি ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তো ঢাকা মেডিকেল লাস্টটা 5 দিন ছিল, 5 দিন রাখার পরে 23শে জুলাই আঞ্জুমান নিচে, 24শে জুলাই দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। তো আমি বললাম বুদ্ধিজীবী কবরস্থানে কবর কোনটা? তো ওনারা বললো যে কবর কোনটা এটা আমরা জানি না। তো আঞ্জুমানও বললো যে আমরা জানি না, কিন্তু ওনারা কবর দিছে। তো আমার কথা হলো ওনারা তো পারতো যে অজ্ঞাত কাটায় জিডি নাম্বার 1359 এরকম একটা চিহ্ন দিয়ে কবরের সামনে একটা চিহ্ন দিতে পারতো বা ছবি দিতে পারতো। তো ওনাদের দোষ দিয়ে আমার লাভ নাই, কারণ আমি তো বুঝছি ওই সময় প্লাস 100% গুম করছে। আর যদি স্বৈরাচার সরকার যদি এদেশে থাকতো, আমার ভাইয়ের আমি ছবিটাও পাইতাম না, ছবিটা আমি পাইতাম না 100%। ওই ছেলে মারা যাওয়ার পর তো না আমারও মন মানুষ এটা বেশি ভালো না, আমিও মনে করেন ভেঙে পড়ে আছি। এই ছেলে দৃষ্টিটা আমার রাইতে দিনে সবসময় চোখে ভাসে, দৃষ্টিটা সবসময় মনে আসে। ওর মায় এখনও বলতে পারে না, রাস্তায় রাস্তায় কান্দে ঘুরে বেড়ায়। অনেক মিস করি। আমার তোমার সাথে দুষ্টামি করতো? অনেক দুষ্টামি করতো, কিন্তু এখন নাই দেখা ঘরের হাসিটাই নাই। এখন দেখি নানু সব সময় কাঁদে, বাইরের থেকে চোখের পানি হালে আসে। রাতের বেলা স্বপ্ন তো আমার চোখে চোখে বাসে যে আমার কাছে সুয়েল মামা দাঁড়ায় রইছে, এমন লাগে। চক্ষু বুঝলো দেই শুয়েলে, ঘুমাইলো দেই শুয়েলে না। আজকে এই 3 মাসের মধ্যে আমি কোনো দিকে আমি পাইতেছি না, রাস্তায় রোডে যায় খাড়াই থাকি, নেই ওর মতন আমি কেউ দেইনি। এই ছেলেরা কান্দ দেখে আমি বাইরে যাই আর রোডে পাগলের মতন হয়ে কান্দা কাটতে ঘোরাই এবারে আমি পাই না খুঁজা, আমি কোনো জায়গায় আমি খুঁজা পাই না। আমি যদি খবরের মধ্যে আমি উঠে করতে আড্ডিগুলা এই নিয়ে আমরা ছিলেন, আমি ওইগুলো মাইনা নিতাম। আমি আড্ডা পারলাম না মারি দিতে, পারলাম না শুইতে, পারলাম না ধরতে, খালি মা কয়ে গর্তন বাইরেরও আর তো ফিরল না। খালি করে মা আমি এই দোকানে চা খাই, এই চা খাইতে কেউ শেষ হয়ে গেল। আমার ছেলেরা কেনা মারলো, কেনা কি হলো? আমি যদি একটা খবর পাইতাম, আল্লাহ আমার পাওয়ায় দাও, আমার পাওয়ায় দাও। আর যদি নাও পাওয়ায়, আমার ছেলেরা যেভাবে নিয়েছে আল্লাহ তুমি ওদের এত বেশি শাস্তি দিও। এই যে আপনার শুয়ে আছে বেয়ারিশভাবে তারা, আরও কত ভাইরা যে কীভাবে মারা গেছে এটা আজও কেউ জানে না। হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়া হয়েছে, যে শহীদ পরিবারটা সোশ্যাল মিডিয়া হয়েছে, তাদের কথা সবাই জানে। আবু সাইদ মুগ্ধ ভাই, হ্যাঁ তাদের আমি সম্মান করি, তাদের মতো আরও হাজার হাজার আবু সাইদ ভাই শুয়ে আছে কবরে, কারো তথ্য এখনও অনেকে জানে না। তো আমি চাই এ সকল আমার ভাই না, আমার ভাই শুধু না, এই সকল যত শহীদ ভাই আছে তাদের কথা তুলে ধরার জন্য রাষ্ট্রের কাছে। এই ছেলেরা আমার কি কারণে মারলো, কোন ইয়ে নিয়ে মারলো, আমি তো নিজেই করতে পারি না। আমার এই ছেলের বিচার আমি চাই, আমার ছেলের বিচারটা আমার চাই হোক। আমি যদি মরেও যাই তো আমি ভাবুম যে না, আমার ছেলের বিচার আমি দুনিয়াতে করে দিয়েছি। আমি এটাই চাই, আর কিছু চাই না বাবা, আমি এই দাবিটাই চাই। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এর আশা তো কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি আর জানি, শহীদ হয়েছ তুমি আর জানি।